গণভবনকে স্মৃতি জাদুঘর করতে কালকের মধ্যেই কমিটি গঠন, থাকবে আন্দোলনের শহীদদের তালিকা। পরিদর্শন করলেন ৩ উপদেষ্টা, আগামী সপ্তাহে কাজ শুরুর আশা। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে উত্তাল রাজপথ। শাহবাগ মোড়ে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের অবস্থান, ৪ ঘন্টা যান চলাচল বন্ধ। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দাবি বিএনপির। আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান, ফিরতে চান দেশে, বলছেন তার আইনজীবী। বন্যার অজুহাতে মোকামে বস্তায় ১৫০ টাকা বাড়তি চালের দাম, লাগাম টানা যাচ্ছে না মুরগি ডিমের। কারসাজিতে জড়িতদের ধরতে কঠোর সরকার, জানালেন উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করতে কালকের মধ্যেই বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হবে। অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা গণভবন পরিদর্শনের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা। আন্দোলনের ঘটনালিপি, শহীদদের তালিকার পাশাপাশি জাদুঘরে গত ১৬ বছরে গুম, খুন, নির্যাতনের শিকার ব্যক্তিদেরও তালিকা থাকবে। এদিকে কোনো মাজারে হামলা সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। গণভবন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। ১৬ বছর যেখানে অবস্থান করে স্বৈরশাসন চালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট তার পালিয়ে যাওয়ার দিন, তাই জনগণের সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গণভবনকে ঘিরে। তছনছ করে দেয়া হয় এই রাজপ্রাসাদ, ঘটে লুটপাটের মতো অযাচিত ঘটনাও। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করার। এরই ধারাবাহিকতায় শনিবার শেরেবাংলা নগরে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন পরিদর্শনে আসেন ৩ উপদেষ্টা। পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘর করার পর জনগণের জন্য উন্মুক্ত করা হবে। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরের দুঃশাসনের স্মারক এই জাদুঘরে থাকবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সম্প্রতি মাজারে যেভাবে হামলা চলছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আওয়ামী লীগ আমলের নিপীড়ন যেন দেশে আর ফিরে আসতে না পারে বর্তমান সরকার তা নিশ্চিত করতে চায় বলে জানান উপদেষ্টারা। এই ধরনের আচরণ যেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে উত্তাল রাজপথ। সকাল থেকেই জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করলেও দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। আর এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। শিক্ষার্থীদের স্লোগানে সরব রাজপথ। সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি তাদের। শনিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু করে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। পরে দুপুরের দিকে অবস্থান নেন শাহবাগ মোড়ে। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদেরকে ৩৫ করতে হবে এবং বিভিন্ন সেক্টরে উন্মুক্ত করতে হবে। আমরা চাই আমাদের যোগ্যতাটা অ্যাপ্লাই করতে। তারা যদি সময় নির্ধারণ করতে চাই এর মধ্যে আমরা প্রজ্ঞাপন জারি করব, আমরা তাও রাজি আছি, কিন্তু আমরা দ্রুত ৩৫ দাবিটির প্রজ্ঞাপন চাই। বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পক্ষ থেকে একটি প্রতিনিধি টিম আমাদেরকে আশ্বস্ত করবেন আমাদের দাবি যৌক্তিক, আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। আজকে ৩টা পর্যন্ত এখানে আমরা কর্মসূচি অবস্থান করব। ৩৫ প্রত্যাশীদের সমাবেশে যোগ দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান তার। আমার যদি যোগ্যতা থাকে
আমার যদি যোগ্যতা থাকে তাহলে 40 বছর বয়সে আমি চাকরি পেতে পারি। তাদের সাথে কথা বলুক সরকার, বলে এই ব্যাপারে একটা ভালো গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য সমাধান করুক। বয়সসীমা 35 করার ব্যাপারে যৌক্তিকতা তুলে ধরেন বক্তারা। চাকরিতে আবেদনের বয়সসীমা 30 থাকার ফলে দেশে দক্ষ জনবল গড়ে উঠছে না বলেও মত দেন তারা। 1991 সালে বাংলাদেশের সকল পর্যায়ে চাকরির বয়সসীমা 27 থেকে বাড়িয়ে 30 করা হয়েছিল। সে সময় মানুষের গড় আয়ু ছিল 57 বছর। 33 বছর পর মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে 73-এ। আর তাই চাকরির আবেদনের বয়সসীমা 30 থেকে বাড়িয়ে 35 করা যৌক্তিক বলে দাবি করছেন শিক্ষার্থীরা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার যেন স্থির হতে না পারে, তারা যাতে সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপির নেতারা। নির্বাচন কমিশনে যারাই আসুক, নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে বিএনপি মাথা নোয়াবে না বলেও মন্তব্য করেছেন তারা। বাংলাদেশের সার্বভৌমত্বের চেয়ে শেখ হাসিনার স্বার্থকে ভারত বেশি গুরুত্ব দিচ্ছে কিনা এমন প্রশ্ন এ সময় তুলেছেন বিএনপির নেতারা। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের কাছে বাংলাদেশ বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের থেকেও শেখ হাসিনার স্বার্থকে ভারত গুরুত্ব দিলে তার জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের জনগণ। শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই, এই কষ্ট, এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? তাহলে তো আপনারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ, তিনি শেখ হাসিনা। এদিন সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। পরে তিনি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন থেকেও রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না। তারা যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলেও দাবি তার। কোনো অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না। তাই রাজনৈতিক দলেই দেশের শক্তি, দেশের বল, একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব বলে আমি মনে করি। সেই জন্য আমি এই জন্য বলেছি, এই সরকারের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করুক না কেন, আমরা এই সরকারের সাথে আছি। এই সরকার যেদিনেই বিভিন্ন রাজনৈতিক দলের দাবি অনুযায়ী নির্বাচন দিবে, সেদিন পর্যন্ত আমরা তার সাথে আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা। নির্দেশ দিয়েছে আমরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যথাসময়ে ফিরতে চান দেশে, এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা। আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতে দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে। তবে ন্যায় বিচারের স্বার্থে আদালতও এ বিষয়ে ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন তারা। আফজল হোসেনের রিপোর্ট। পলাতক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোর যেগুলো রায় হয়েছে সেগুলো আইনগতভাবেই তিনি মোকাবেলা করবেন, আর যেগুলো রায় হয়নি সেইগুলো আইনগতভাবেই আমরা পদক্ষেপ নিচ্ছি। সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান বলছেন, আইনি প্রক্রিয়ায় মুক্তি পেতে হলে দেশে ফিরতে হবে তারেক রহমানকে। তারেক রহমান সাহেবের জাজমেন্টের পরে যেহেতু তার আগে থেকে উনি দেশে ছিলেন না, উনি লন্ডনে, কাজে ওনার তো এই মামলায় আপিল করার কোনো সুযোগ ছিল না বা আপিল উনি করতে পারেননি। কোর্টের কাছে কোনো রিলিফ আপনাকে যেতে হলে আপনাকে তো কোর্টে সারেন্ডার করতে হবে। আইনে আমাদের আরেকটা প্রভিশন আছে 561A of the Code of Criminal Procedure, that are inherent power of the court. তারেক জিয়া সাহেবের যদি ওটা করতে হয় তাইলেও তাকে দেশে আসতে হবে। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই দলকে সংগঠিত করে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। জাতীয়তাবাদী দল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহ নিয়ে 15 বছর পর মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ।
নিজস্ব ইউটিউব চ্যানেলে দীর্ঘ বক্তব্যে সাবেক এই সেনাপ্রধান বিদ্রোহ দমনে শুরুতেই র্যাবকে দিয়ে অভিযান পরিচালনা করলে এত অফিসার মারা যেত না বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, বিদ্রোহ তদন্তে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে কোনো সহযোগিতা করা হয়নি। আহমেদ নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা আধা ঘন্টার বক্তব্যের শুরুতেই তিনি শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে জুলাই বিপ্লবে শহীদদের মাগফিরাত কামনা করেন। জেনারেল মঈন জানান, আগে থেকে বিডিআর বিদ্রোহের কোনো কিছুই আঁচ করতে পারেননি তিনি। তবে শুরুতেই যদি র্যাবকে অপারেশনের অনুমতি দেয়া হতো তাহলে সহজেই বিদ্রোহ দমন সম্ভব ছিল। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে ৩৫০ জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। তিনি পৌঁছে যান উত্তর এলাকায় 10টার আগেই। তারপর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, যেটা তিনি পাননি। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহীরা তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। তিনি ইজিলি তাদেরকে কন্টেইন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেইন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ল, আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারত। সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের। তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি, এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাই। যে উনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই তদন্ত আদালত প্রয়োজন হলে পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটি বই লিখেছেন জানিয়ে শীঘ্রই তা প্রকাশের কথা জানান 111 সরকারের অন্যতম প্রধান চরিত্র মঈন ইউ আহমেদ। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও হাসিনা সরকার পতনের পর আমেরিকা থেকে মুখ খুললেন সাবেক এই সেনাপ্রধান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে আহতদের দেখতে জাতীয় নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তিনি রাজধানীর আগারগাঁওয়ের এই বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজ নেন ডক্টর ইউনূস। আন্দোলনে আহত হয়ে 8 শিক্ষার্থী সহ এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 11 জন। এর মধ্যে মাথায় গুলি লেগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন 4 জন। গুরুতর রোগীরও খোঁজ নেন প্রধান উপদেষ্টা। ইনস্টিটিউটের পরিচালক সহ জ্যেষ্ঠ চিকিৎসকগণ এ সময় উপস্থিত ছিলেন। স্বাস্থ্য খাতের গুণগত পরিবর্তনের জন্য দুর্নীতিগ্রস্ত চিকিৎসকদের দ্রুত সরিয়ে দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব। নেতারা অভিযোগ করেছেন, সরকার পতনের 1 মাস পার হলেও দুর্নীতিবাজ আর দলকানা চিকিৎসকদের পুনর্বাসন করছে একটি মহল। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে 7 দফা দাবি তুলে ধরে ওই সংগঠনটি। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরে বর্তমান মহাপরিচালক ডক্টর রোবেদ আমিনের পদত্যাগও দাবি করেন ড্যাবের নেতারা। গত জুলাইয়ে দেশব্যাপী শুরু হওয়া ছাত্র আন্দোলনে সমর্থন দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যতিক্রম নন চিকিৎসক সমাজও। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে নিজেদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন তারা। সরকার পতনের 3 দিন আগেও কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। ঠিক তার পরদিনই একই জায়গায় শান্তি সমাবেশের নামে ছাত্র জনতার আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে কর্মসূচি পালন করে অপর একদল চিকিৎসক, যাদের প্রায় সবাই বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা। প্রকাশ্যে অবস্থান নেন ছাত্র জনতার ন্যায্য দাবির বিপক্ষে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পান অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন। শুধু তিনিই নন, ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেয়া আরও বেশ কয়েকজন কর্মকর্তা এখনও রয়েছেন বহাল তবিয়তে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব নিয়ে প্রশ্ন তোলে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব। চিকিৎসকরা আশা করেছিলাম আওয়ামী সরকারের বঙ্গুর স্বাস্থ্য খাতকে পুনর্গঠন এবং দুর্নীতিবাজ চিকিৎসকদের অপসারণ ও দুর্নীতি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা গণঅভ্যুত্থানের 1 মাস হয়ে গেলেও
তার কোনো প্রতিরোধ দেখতে পাচ্ছি না। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রোবেদ আমিন সহ ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করা সহ 7 দফা দাবি তুলে ধরে সংগঠনটি গত 16 বছরে বৈষম্যের শিকার চিকিৎসকদের যোগ্য পদ প্রদানেরও আহ্বান জানান তারা। মোহাম্মদ ইউনূস দেশে আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার করেছেন, সরকারি বিধিমালা ভঙ্গকারী স্বাস্থ্য ব্যবস্থার সর্বোচ্চ পদে প্রদান সেই অঙ্গীকারের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। নূতন পদায়িত ব্যক্তি ডাক্তার রুবেদ আমিন ফেসিবাদের একজন দোসর হিসাবে বিগত সরকারের সকল দুর্নীতি সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। দুর্নীতিমুক্ত ও গণমানুষের আস্থা ফিরে পেতে পুরো স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশ পরিচালনায় নেওয়া অতীতের কোনো আদর্শই জনগণের জন্য সুফল বয়ে আনেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। দুপুরে রাজধানী পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে এই কথা বলেন নায়েবে আমির। এ সময় তিনি ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত আর তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার আহ্বান জানিয়েছেন। এছাড়াও ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে দলের কর্মীদের দিক নির্দেশনা দেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ইসলাম কি বলছে? লা ইকরাহা ফিদ-দ্বীন, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি নেই, চাপাচাপি নেই। যে আদর্শ ভিত্তিতে দেশ চলছে সে আদর্শ মানুষকে শান্তি দিতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই। কাজে এমন এক আদর্শ নীতি অ্যাপ্লাই করতে হবে যে আদর্শ নীতি অনুযায়ী চললে ইনশাআল্লাহ মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে। সে আদর্শ হলো ইসলামী আদর্শ, সেই নীতি হলো ইসলামের নীতি। ইসলামী ফুবিয়া ভুলে যান, ইসলাম কাউর উপরে জোর করার জন্য আসে নাই। শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ হওয়ার পর আজ থেকে খুলেছে সাভার, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুরের সব তৈরি পোশাক কারখানা। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নতুন করে কারো উস্কানিতে পরিস্থিতি যাতে আবারও অস্থির না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে 20টি গার্মেন্টস ফেডারেশনের জোট ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল। সরকারের ভূমিকা নিয়ে কথা বলেছেন অর্থ উপদেষ্টাও। বেতন ভাতা ছাঁটাইয়ের প্রতিবাদ সহ নানা দাবিতে শ্রমিক বিক্ষোভের পর শনিবার থেকে সাভার, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুর শিল্পাঞ্চলে চালু হয়েছে তৈরি পোশাক কারখানা। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এমন প্রেক্ষাপটে নতুন করে আর তৃতীয় পক্ষের কোনো উস্কানিতে কান না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে 20টি গার্মেন্টস ফেডারেশনের জোট ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। সংগঠনটির নেতারা বলছেন, ন্যায্য দাবি দেওয়া কারখানা মালিক ও সরকারের সঙ্গে বসে আদায় করা হবে, কিন্তু কারখানা বন্ধ রেখে দাবি আদায় সমর্থনযোগ্য নয়। পোশাক কারখানায় সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় কোনো শ্রমিক সংগঠন জড়িত নয় বলেও দাবি করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। তারা যাতে সব কারখানায় যথারীতি কাজ করে যান, তাদের সমস্যা থাকলে ম্যানেজমেন্টকে তারা লিখিতভাবে জানাবেন। আর আরেকটা বিষয় হলো, সমস্ত দায় কিন্তু শ্রমিক সংগঠনগুলো না। এদিকে তৈরি পোশাক খাতে স্থিতিশীলতা আনতে মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। শ্রমিকদের, মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে, এবং এখানে কিন্তু অন্যান্য কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে, যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্ট্রির সাথে, স্টেট বডির সাথে আলাপ করছি, কালকে পরশু আবার একটা গ্রুপের সাথে বলবো। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 150 টাকা। সপ্তাহ ব্যবধানে দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে খুচরা বাজারে। আর তাই ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা কারসাজি করে অধিক মুনাফার সুযোগ নিচ্ছে। বন্যা দুর্গত এলাকায় চালের অতিরিক্ত চাহিদা বৃদ্ধির অজুহাত বিক্রেতাদের। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ভরা মৌসুম, তাই বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এর মাঝে হঠাৎ চলতি সপ্তাহে নওগাঁর পাইকারি মোকামে বস্তাপ্রতি 150 টাকা পর্যন্ত চালের দর বাড়িয়েছেন মিলাররা।
চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারেও। মোটা জাতের প্যারিজা, বি28 ও স্বর্ণাপাত চালে কেজিতে 3 টাকা, আর সরু চাল জিরাশাল, নাজির ও কাটারি মিনিকেট কেজিতে 2 টাকা বাড়তি দরে বিক্রি করছেন মিলাররা। ভোক্তাদের অভিযোগ, কারসাজি করে অধিক মুনাফার আশায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। প্রত্যেকটা চালের দাম 2 টাকা করে বাড়িয়েছে। আপনার মোটা চাল ছিল আপনার 56 টাকা, সেটা বেড়ে দাঁড়াচ্ছে 58-60 টাকা কেজি। চালের দাম এবং কাঁচা তরকারি, সবজি এসবের দাম যদি বাজারে কমানো হয় তাহলে আমরা অনেক ভালো চলতে পারবো। তবে বন্যা এলাকায় চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে অজুহাত মিলারদের। স্বর্ণাপাস ধান উঠবে আরো 2 মাস পরে। এই ধানটা আমরা কিন্তু এখন চালটা কিন্তু অ্যাভেলেবল পাই, কিন্তু সেই চালটা কিন্তু 2 মাস আগে শেষ হয়ে গেছে। সেই কারণেই কিন্তু একটা বাজারে এই মোটা জাতের চালটা বা মিডিয়াম জাতের চালের দামটা কিন্তু বাড়ছে। চলতি মৌসুমে জেলায় 60,000 হেক্টর জমি থেকে 1,80,000 মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মুরগি ও ডিমের দামে লাগাম টানা যাচ্ছে না। 2 দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 15 টাকা, আর ডিমের ডজনেও বেড়েছে 10 টাকা। এদিকে সরবরাহ কমায় বাড়তি মরিচের দর। অন্যদিকে 50-60 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। বড় আকারের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা দরে। 2 দিন আগেও রাজধানীর বাজারগুলোতে কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম ছিল 160 টাকা। 48 ঘন্টার ব্যবধানে 15 টাকা বেড়ে স্বল্প আয়ের মানুষের মাংসের চাহিদা মেটানো পণ্যটির দাম ঠেকেছে 175-এ। একই সময়ে ডজনে ডিমের দাম বেড়েছে 10 টাকা। কিন্তু নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম নিয়মিত বিরতিতে বাড়ছে কেন? জবাবে আগের মতোই সেই দায় চাপানো চক্রে খুচরা বাজারের বিক্রেতারা। পাইকারিতে বাড়তি দরের পাশাপাশি তাদের যুক্তিতে যোগ হয়েছে সাম্প্রতিক বন্যার প্রভাব। বিপরীতে ক্রেতার অভিযোগ ব্যবসায়ীদের কারসাজি ঘিরে। অসুবিধা যেগুলো ছিল সেগুলো কমছে, কিন্তু তারপরেও ওনাদের মানে সেই তুলনায় কমে নাই। ওরা কম দেখে তো একটু রেট বাড়তেছে, বোঝায় না তো, কামারিকে তো বোঝাইতে হবে। আমরা যেরকম কিনে আনতেছি আমরা এরকম বেচতেছি। মুরগির ডিমের দাম অনেক বাড়ছে, এটা একদম বিপরীত দাম বেড়ে গেছে। মুরগি ডিমের পর ক্রেতার নজর থাকে সবজির বাজারে, কিন্তু সেখানে নেই স্বস্তির খবর। শনিবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 60 টাকার উপরে, কোনোটার দাম ছাড়িয়েছে 100 টাকা। সরবরাহ কমায় একদিনের ব্যবধানে আবারও বেড়েছে কাঁচামরিচের ঝাঁজ। তবে কেজিতে 10 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। কিছুদিন আগে ছিল বন্যা, এখন আবার জায়গা জায়গা বৃষ্টি হইতেছে, হওয়ার কারণে মানে আপনার সরবরাহ কম থাকার কারণে মানে আপনার জিনিসের দামটা একটু বেশি আর কি। সিন্ডিকেট ছিল, সাদা ছিল, রাস্তার মনে মনে ট্রাফিক আটকায় টাকা নিছে, দলীয় লোকজন টাকা নিছে, এখন তো সেই ইয়েগুলো নাই, তাহলে তো আরও কমার কথা, কমতেছে না কেন? এটা প্রশ্ন তো আমাদের। কালকে ইন্ডিয়ান মরিচ ছিল, আজকে ইন্ডিয়ান মরিচ নাই। ইন্ডিয়ান মরিচ না আসা না কারণে দাম বেড়ে গেছে। মৌসুম থাকায় অনেক ক্রেতার আগ্রহ থাকে ইলিশ মাছ নিয়ে, কিন্তু চাহিদার মতো জাতীয় মাছটিতেও বজায় আছে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা। বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা কেজিতে। অন্যগুলোর মধ্যে বড় আকারের রুই 450 থেকে 500 ও কাতলা বিক্রি হচ্ছে 500 থেকে 600-তে। কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজেই এখন ধরতে পারবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভা শেষে অর্থ উপদেষ্টা বলেছেন, অর্থ কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়ালদের ধরতে কঠোর অবস্থানে আছে সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের শীর্ষস্থানীয় 5 ব্যবসায়ীর কর ফাঁকি খতিয়ে দেখতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এরই মধ্যে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরার আহমেদ আকবর সোবহান, ওরিয়নের ওবায়দুল করিম ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের কর ফাঁকির বিষয়ে বিশেষ তদন্ত শুরু করেছে সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। আর্থিক খাতে কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়াল ধরার অগ্রগতি প্রসঙ্গে এবার কড়া হুঁশিয়ারি দিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানালেন, সরকারের অবস্থান স্পষ্ট, ছাড় দেয়া হবে না কাউকে। অনেকের ব্যাংক জব্দ করেছে, এটা প্রিলিমিনারি, তবে এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত হিসেবে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভায় অংশ নেন উপদেষ্টা। পরে সমসাময়িক বিষয়ে কথা বলতে গিয়ে জানান, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজেই ধরে ফেলবে। কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন
সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে দেবে। উপদেষ্টা জানান, বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে সরকার। ভোক্তাদের স্বস্তি দিতে এরই মধ্যে শুল্ক কমানো হয়েছে বিভিন্ন পণ্য আমদানিতে। এর ইতিবাচক প্রভাবও পড়েছে বলে পর্যবেক্ষণ অর্থ উপদেষ্টার। এখন একটু ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে, এটা আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে সাথে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা, একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শেষ হবে বলেও জানান সালেহউদ্দিন আহমেদ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। শিল্প কাঁচামাল আমদানি ও তৈরি পোশাক রপ্তানি বাড়তে থাকায় পুরো দমে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি। বছরের প্রথম 8 মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিং বেড়েছে 9%। একই সঙ্গে গত বছরের এই সময়ের তুলনায় পোশাক রপ্তানি বেড়েছে $1.5 বিলিয়ন মার্কিন। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছরের প্রথম 8 মাসেই চট্টগ্রাম বন্দরে 6.13% প্রবৃদ্ধি হিসেবে 21,58,000 কন্টেনার এবং 2.64% প্রবৃদ্ধি হিসেবে 8,25,00,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং হয়েছে। অথচ জুলাইয়ের উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি এবং আগস্টের ভয়ঙ্কর বন্যায় বিপর্যয়ের কবলে পড়েছিল দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আমরা যেখানে 100-150 পর্যন্ত কন্টেনার ডেলিভারি দিয়েছি এই গন্ডগোলের সময় এবং রাস্তাঘাট যখন বন্ধ ছিল, এখন সেটা প্রায় রেকর্ড, আমাদের 5,100 পর্যন্ত কন্টেনার ডেলিভারি গেছে, যেটা এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ইতিহাসে রেকর্ড। বন্দরের পাশাপাশি 38 ধরনের আমদানি পণ্য এবং রফতানিকৃত তৈরি পোশাকের যাবতীয় জাহাজীকরণ সম্পন্ন হয় অফডকগুলোতে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগও কন্টেনার হ্যান্ডলিংয়ে চমক সৃষ্টি করেছে বেসরকারি 21টি অফডক। গত 8 মাসে 4,75,000 রফতানি কন্টেনার এবং 1,84,000 আমদানি কন্টেনার হ্যান্ডলিং করে রেকর্ড সৃষ্টি করেছে তারা। মূলত বাড়ছে শিল্পের কাঁচামাল আমদানি। অফডক মালিকদের সংগঠন বিগডার তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ে 7.29% প্রবৃদ্ধি হলো। আমদানি পণ্যে প্রবৃদ্ধি হয়েছে 31.41%। এটা হয়তো এই ইঙ্গিত বহন করে যে রপ্তানির জন্য যে কাঁচামাল আমরা আমদানি করি সেটার হয়তো পরিমাণ বা ভলিউম বেড়ে গেছে, যেটা হয়তো ভবিষ্যতে আমরা এক্সপোর্টের মধ্যে ইন্ডিকেশন বা প্রতিভাত দেখতে পাবো। স্থবিরতা কাটিয়ে গতি ফিরতে শুরু করেছে দেশের তৈরি পোশাক খাতের রফতানিতে। গত বছরের 8 মাসের তুলনায় 4.95% প্রবৃদ্ধি হিসেবে চলতি বছর 25.27 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছেন গার্মেন্টস মালিকেরা। জুলাই আগস্টের ডেডলক কাটিয়ে রফতানি যেমন বেড়েছে, তেমনি আমদানি হচ্ছে প্রচুর কাঁচামাল। যখন এই দেশ স্বাধীন হলো আবার নতুন করে 5 তারিখের পর থেকে প্রচুর পরিমাণে কিন্তু পোর্টকে খালি করার জন্য অফডকে ঘুষ গেছে, যার ধরুন অফডকের আউটপুটটা অনেকাংশে বেড়েছে। এদিকে চট্টগ্রাম বন্দরে এসেছে পণ্যবাহী 2,539টি জাহাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্তহীন অভিযোগের পর শাহজালাল বিমানবন্দরের স্বস্তির গল্প। অনেক কম সময় মিলছে সব সেবা। উচ্ছ্বসিত প্রবাসী সহ সাধারণ যাত্রীরা। কর্তৃপক্ষ জানিয়েছে নানামুখী উদ্যোগে বেড়েছে সেবার গতি। আর বিশেষজ্ঞরা বলছেন বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতেই বছরের পর বছর হয়রানি জিয়ে রাখতেন সালমান এফ রহমান চক্র। কাজল আবদুল্লাহ রিপোর্ট। 1.5 দশক ধরে দেশের শাসন ব্যবস্থায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বল্প সময়েই চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবায়। বছরের পর বছর পাহাড় সম অভিযোগ ছিল যে প্রবাসীদের, তারাই বিমানবন্দরে নেমে বলছেন স্বস্তির গল্প। লাগেজ ভাঙা তো দূরের কথা, ইমিগ্রেশন পার হয়ে অনেক যাত্রী নিজেদের লাগেজ হাতে পাচ্ছেন 15 থেকে 20 মিনিটেই। ফ্লাইটে থেকে নামার সাথে সাথে লাগেজ পাইছি। আমি আসতেই 15-20 মিনিটের ভিতরে আমি দুটোটা কভার করে ফেলছি। গতবার যখন আসছিলাম তখন অনেকটা লাগেজ আসে নেই, আর এবার প্রশ্ন যেগুলো দরকার ছিল ওইগুলো করছে, এক্সট্রা প্রশ্ন জিজ্ঞেস করে নেই।
পরিবর্তনের হাওয়ায় বন্ধ হয়েছে যাত্রী লাঞ্ছনা, ইমিগ্রেশন, পুলিশ ও কাস্টমস সহ পদে পদে হয়রানিও। সহযোগিতায় রয়েছে হেল্প ডেস্ক, ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা। কথা বলার জন্য সুবিধা করছে, ফ্রি ইন্টারনেট চালু করছে, আগের চেয়ে অনেক উন্নত মানের সেবা আমরা পাচ্ছি এখন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে হাজার হাজার কোটি টাকার ইকুইপমেন্ট, জনবল নিয়োগ ও নিরাপত্তা কর্মীদের স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালনের কারণেই গতি বেড়েছে সার্বিক কার্যক্রমে। আমাদের যে গ্রাউন্ড হ্যান্ডলিং যারা আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমরা চেষ্টা করছি সম্মানিত যাত্রীদের লাগেজ যেন খুব স্মুথলি, খুব দ্রুততার সাথে চলে আসে, আমরা সেটা চেষ্টা করছি। এছাড়া এভিয়েশন সিকিউরিটি র্যাম কন্ট্রোলের তত্ত্বাবধানে সেটা আমরা আরও দ্রুততার সাথে চেষ্টা করছি। তবে অফিসিয়াল সব বক্তব্যকে পেছনে ফেলে ভিন্ন তথ্য দিলেন বিমানের সাবেক এই কর্তা। জানালেন, পরিকল্পিতভাবেই যাত্রী সেবা নিয়ে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করে রাখা হতো। ভিনদেশি কোম্পানির হাতে বিমানবন্দরের সেবা কার্যক্রম তুলে দিতেই নীল নকশা করেছিলেন শেখ হাসিনা সরকার উপদেষ্টা সালমান এফ রহমান। হ্যান্ডলিং অনেক ইমপ্রুভ করেছে। এটার পেছনে একটা বড় ফ্যাক্টর হলো যে আগে বড় একটা ডিমোটিভেশন ছিল। তৎকালীন সরকার প্রধানের কমার্স উপদেষ্টার তার পিএসকে বিমানের ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছিল এই হ্যান্ডলিংটা দিয়ে দেওয়ার জন্য। এটা বিমানের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিরাট একটা ডিমোটিভেশন ছিল। এখন আলহামদুলিল্লাহ সেই ডিমোটিভেশনটা আর নেই। শেষ কয়েক বছরে বিমানবন্দরে যতটা উন্নয়ন চোখে পড়েছে, তার চেয়ে অদৃশ্যভাবেই স্বার্থান্বেষী মহলের কালো থাবা অধিকার বঞ্চিত করেছে সাধারণ যাত্রীদের। দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, পেছালো ফৌজদারি মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ। প্রেসিডেন্ট নির্বাচনের পর হবে রায়। ভোটের তহবিল সংগ্রহের দৌড়ে এগিয়ে গেলেন কামালা হ্যারিস। খবর, পর্ন তারকার ঘুষের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পিছিয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের বিচারক জুয়ান মার্চান জানিয়েছেন, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর রায় ঘোষণা করা হবে। এদিকে ভোটের তহবিল সংগ্রহের দৌড়ে এগিয়ে গেলেন কামালা হ্যারিস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়ের আশা নিয়ে শতভাগ নিশ্চিত থাকলেও তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন ফৌজদারি মামলা আদালতে বিচারাধীন থাকায় চিন্তার ভাঁজ ছিল এই রিপাবলিকান নেতার কপালে। তবে তার এই দুশ্চিন্তা যেন কিছুটা কমল। 2016 সালের নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেয়া মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প। কথা ছিল চলতি মাসের 18 তারিখে সাজা ঘোষণা করা হবে। তবে এর আগেই নিউ ইয়র্কের অপরাধ আদালতের বিচারক জুয়ান মার্চান শুক্রবার রায় পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। নতুন তারিখ অনুযায়ী রায় দেয়া হবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পর 26 নভেম্বর। এই ফৌজদারি অপরাধ মামলায় গেল 30 মে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালত। 34টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হন তিনি। এর আগে সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ার জন্য ট্রাম্পের আইনজীবীরা আদালতে আবেদন করেন। তারা বলেন, সাজা ঘোষণার আগে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য যথেষ্ট সময় তাদের হাতে নেই। শুক্রবার বিচারক সেই আর্জি মঞ্জুর করেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে সাজা হলে তা ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলত। ফলে বিচারকের নতুন এই সিদ্ধান্তে রিপাবলিকান প্রচারণা শিবিরে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। যদিও ট্রাম্পের বিরুদ্ধে 2021 সালে ক্যাপিটল হিলে হামলা ও নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার অপর একটি মামলার নতুন তথ্য প্রমাণ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই প্রকাশ করা হবে বলে বৃহস্পতিবারই জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের একটি আদালত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এবার খেলার খবর। ভারত সফরের আগে বাংলাদেশে এসে ক্যাম্পের দায়িত্ব নেবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিং, জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম। তবে দীর্ঘমেয়াদে তার ভবিষ্যৎ কি হবে তা এখনও ধোঁয়াশায়। সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেট খেলে সরাসরি ভারতের সিরিজ খেলতে যাবেন বলেও জানান তিনি। টাইগার অলরাউন্ডের দেশে ফেরার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রতিপক্ষ কঠিন হলেও বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সে সমীহ আদায় করবে ভারতের। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবেল থাকবে আশা করছি। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস
হবার কথা। সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই। হেড কোচ আসবেন, এখানেই আসবেন, এখানেই আসবেন। এরকম থাকেই সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে যাব। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে। তো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। সময় সংবাদের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। গণভবনকে স্মৃতি জাদুঘর করতে কালকের মধ্যেই কমিটি গঠন, থাকবে আন্দোলনের শহীদদের তালিকা। পরিদর্শন করলেন 3 উপদেষ্টা, আগামী সপ্তাহে কাজ শুরুর আশা। চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে উত্তাল রাজপথ। শাহবাগ মোড়ে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের অবস্থান, 4 ঘন্টা যান চলাচল বন্ধ। এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি বিএনপির। আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান, ফিরতে চান দেশে, বলছেন তার আইনজীবী। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।